এখানে আলোচনাটা হয় যেমন আমি জানি যে এই বৈঠকের আগেও আরেকটি বৈঠক হয়েছে লন্ডনে। সেরকম হতে পারে, অনেক বৈঠকই হয়। আমি যেটা বলতে চাচ্ছি যে যাদেরকে নিয়ে ভুল বোঝাবুঝির আশঙ্কা থাকে তারা যদি বৈঠকে উপস্থিত থাকে এবং তাতে যদি ভুল বোঝাবুঝিটা দূর হয় তাহলে তো সেটা সবার জন্যই মঙ্গলজনক। এর আগেও অনেকগুলো রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বের সাথে ঢাকায় আলাদাভাবে মিটিং হয়েছে, একসাথে মিটিং হয়েছে, এটা তার পার্ট। যে প্রশ্নটা অনেকে করেছেন যে যৌথ সংবাদ সম্মেলনটা কেন হলো, এটা যৌথ সংবাদ সম্মেলনে আমাদের দিক থেকে কারণটা ছিল এর আগে আমরা দেখেছি যে আমাদের আসলে রাজনৈতিক দলগুলোর সাথে আমাদের আলোচনার পরে বাহিরে যে আলোচনাটা হয় এই আলোচনাটা আসলে ভিতরের আলোচনাটা ঠিক রিফ্লেক্ট করে না। তো তাতে ক্ষেত্রে করে মানুষের মধ্যে কিছু কনফিউশন তৈরি হয়। আমরা চেষ্টা করেছি যে মানুষ যাতে কনফিউজড না হয়, যাতে কোনো ধরনের পরস্পর বিরোধী মন্তব্য কোনো পক্ষ থেকেই না আসে এবং যাতে সবাই বুঝতে পারে যে আলোচনাটা যাতে কি হয়েছে, যেটা মানে সরাসরি যাতে সবাই একসাথে শুনতে পারে, যাতে আলাদাভাবে কোনো ধরনের বিভ্রান্তি সৃষ্টি না হয়। কারণ আমাদের এখন আসলে মানুষকে ঐক্যবদ্ধ রাখার সময়। এখন আমাদের এমনিতেই আপনি জানেন যে প্রফেসর মোহাম্মদ ইউনূস অলরেডি বলেছেন যে আমরা একটা যুদ্ধাবস্থার মধ্যে আছি, এক ধরনের নানা ফ্রন্টে আমাদেরকে নানাভাবে লড়াই করতে হচ্ছে। আপনি এই খুব ভালো বলেছেন, কিন্তু এই ঐক্যবদ্ধ রাখার ক্ষেত্রে আপনি আসলে এখনো কি চ্যালেঞ্জ দেখতে পাচ্ছেন না? অবশ্যই চ্যালেঞ্জ আছে, কিন্তু এই চ্যালেঞ্জগুলো তো আমাদেরকে সবাইকে নিয়েই উতরাতে হবে। একটা যৌথ সংবাদ সম্মেলন হয়েছে এবং সেখানে আমরা একটা সম্ভাব্য একটা সময়সীমার কথা বলেছি, নির্বাচন। তার মানে না যে রাজনৈতিক প্রক্রিয়াটা এখানেই শেষ হয়ে গেছে, এটা তো আবার চালু হবে। ঐক্যমত্য কমিশনেরই কিন্তু দ্বিতীয় দফা আলোচনা ঈদের পরে আমরা আবার শুরু হবে। সো এই প্রসেস তো টু বি কন্টিনিউড। সো আমরা এটাকে মানে শেষ ধরে নিচ্ছি না। আমরা মনে করছি যে আমাদের রাজনৈতিক দলগুলোর সাথে আরও অনেক কিছু আলোচনা করে ঠিক করার এক বিষয় আছে এবং সেটা চলতে থাকবে। ধন্যবাদ আপনাকে। মোবাশ্বের হাসানের কাছ থেকে জেনে নিতে চাই, আপনি জানেন যে এরকম মন্তব্য আছে এনসিপি থেকেও, অনেকে বলছেন যে সঠিক বিচার ও সাংবিধানিক সংস্কার ছাড়া নির্বাচনের অর্থ নেই, এমনকি নির্বাচন কমিশন জনগণের আস্থার প্রতীক নয়, বর্তমান নির্বাচন কমিশন, এমন কথাও বলা হচ্ছে। আপনি কিভাবে দেখছেন? আসলে আমরা তো ঐক্যবদ্ধ থাকতে চাইছি, কিন্তু তারপরও আমরা বিভেদ সামনে আসছে বেশ কিছু বিষয়ে দৃশ্যমান হয়ে না, আসলে দেখেন এনসিপির এক একজন এক এক রকম কথা বলছে। এর মধ্যে এক এক ধরনের কথা বোঝাই যাচ্ছে যে তারা পলিটিক্যাল স্পেস ক্রিয়েট করার জন্য বলছে, এবং তাদের একটা মেজর পলিটিক্যাল প্রোগ্রাম আমার অ্যানালাইসিসে বলে যে ডাইরেক্টেড টুয়ার্ডস বিএনপি, ক্রিটিসাইজিং বিএনপির সমালোচনা করা হচ্ছে তাদের রাজনীতির অন্যতম একটা ক্যাম্পেইনের পার্ট বলে আমার কাছে এখন পর্যন্ত মনে হচ্ছে, যাদের মানে কথাবার্তা যেগুলো পাবলিকলি আসছে। প্রবলেম হলো যেটা, যে দেখেন, আমি চাই এনসিপি বাংলাদেশে একটা গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী রাজনৈতিক দল হিসাবে দাঁড়াক, এটা দেশের জন্যই দরকার। কিন্তু তারা নিজেদের প্রোগ্রাম কি, তারা নিজেদের প্রজেক্ট কি, এবং তারা যদি বছরের মানে বারবার বলতে থাকে যে নির্বাচন পরে, বাংলাদেশের মানুষের কাছে আমার যেটা শঙ্কা, তারা একটা রিলেভেন্স হারাবে। কারণটা কি জানেন কাপ্পা? কারণটা হচ্ছে বাংলাদেশের মানুষ ভোটটা ভালো বুঝে। মানে শেষ পর্যন্ত তারা ভোটটা দিতে পারছে কি পারছে না, এই জিনিসটা তারা কেয়ার করে। এই জন্য আপনি দেখবেন জুলাই অগাস্টের যেই অভ্যুত্থানে সাধারণ মানুষদের, বিশেষ করে খেটে খাওয়া দিনমজুরদের এবং শ্রমিকদের অনেক বেশি পার্টিসিপেশন ছিল। যারা বলে যে নির্বাচন আগে না সংস্কার আগে, কিংবা আপনার বিচার আগে, বিচার কি আগামী 1 বছরের মধ্যে শেখ হাসিনাকে এনে আপনার বিচার করা যাবে? যাওয়ার তো কোনো সম্ভাবনা নাই। তো এই যারা এই দুটোকে, এই জিনিসগুলোকে আপনার ডাইকোটোমাস হিসাবে দেখাচ্ছে, তারা আসলে আলটিমেটলি আমার মতে এনসিপিরই রাজনীতির যে ভবিষ্যৎ, যে ব্যাপারটা, সেটার একটা ক্ষতি করছে। আমার মনে হয় যে তাদের উচিত তাদের পলিটিক্যাল প্রোগ্রাম কিরকম হবে, তারা কি ধরনের বাংলাদেশ গড়বে, তারা ক্ষমতায় আসলে। আচ্ছা মোবাশ্বের, আপনি আমাকে একটি কথা বলবেন, আপনি তো পলিটিক্স নিয়ে বিশ্লেষণ করছেন এবং সবকিছু ডিটেইলে যাচ্ছেন। আমি একটু বুঝতে চাই যে এনসিপি নতুন পলিটিক্যাল প্রায়োরিটি হিসেবে এসেই কেন প্রথমেই বিএনপিকেই অ্যাটাক করে কথা বলছে? কারণ এখনও তো শত্রুকে মোকাবেলা করা যায়নি, ফ্যাসিস্টের নানা উপাদান এখনও রয়ে গেছে। কিন্তু আমরা দেখছি যে এনসিপি কাছে প্রধানতম কাজ যেন হয়ে গেছে বিএনপির সমালোচনা
সমালোচনা করা, এটা কি একটি দল হিসেবে দাঁড়ানোর জন্য তাদের রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন, নাকি কি আসলে? না, এটা এটা তাদের রাজনৈতিক কৌশল, সেটা আমি ব্যাখ্যা করছিলাম। এটা তাদের রাজনৈতিক কৌশল, কিন্তু এটা একটা দুর্বল কৌশল হিসেবে সামনে প্রতীয়মান হবে। কারণ সমালোচনা করে তো আপনার সলিউশন দিতে হবে। তো বাংলাদেশের মানুষ তো তাদেরকে ভোট দিবে কেন? যে সে বিএনপির সমালোচনা করে এই জন্য তাদেরকে ভোট দিবে? তাদের তো এই জন্য ভোট দেওয়ার কোনো কারণ নাই। তাদেরকে বলতে হবে মানুষের কাছে যে কেন তোমরা আমাদেরকে ভোট দিবা, কেন আমরা রাজনৈতিক দল হিসেবে আমরা না, কেন শক্তিশালী, বা নয়, আমরা কেন নয়, আমরা বিএনপি যে ভুলগুলো করছে সেই ভুলগুলো তুলে ধরলে পরে সাধারণ মানুষকে যদি জানায় বিএনপির ভুলগুলো, তাহলে সাধারণ মানুষ তো বিকল্প খুঁজবে। তখন বিএনপির বিকল্প কে? সেই জায়গা থেকে তো তাদের রাজনৈতিক কৌশল একেবারে খারাপও না মনে হয়। আমার কাছে মনে হয় না। তাহলে তো আপনি দেখেন আওয়ামী লীগের গত 12 বছরের যে প্রোগ্রাম, ওদের তো মানে একটা রাজনৈতিক কৌশল ছিলই বিএনপি সমালোচনা করা। শেখ হাসিনা ঘুম থেকে উঠে বলতো তারেক রহমান এই কথা বলছে, ঘুমাইতে যাওয়ার আগে বলতো খালেদা জিয়ার এই অবস্থা। ওরা তো এই কৌশল গত 15 বছরে প্রত্যেকটা দিনই বলছে। এটাতে কি কোনো কাজ হয়েছে? কোনো কাজ তো হয়নি। সো এই ভুল কৌশল থেকে আমার মনে হয় যে এনসিপির সরে এসে আপনি যেটা দরকারি সমালোচনা, যেটা ন্যায্য সমালোচনা অবশ্যই করবে, কেন করবে না, কিন্তু তাদের নিজেদের প্রোগ্রাম প্রজেক্ট এগুলো মানুষকে জানানোটা আমার কাছে মনে হয় যে এনসিপির জন্যই উচিত। ধন্যবাদ আপনাকে। আজাদ মজুমদার, একটি ভিন্ন প্রসঙ্গে আসি। আমরা দেখলাম যে এর আগে যখন বিএনপি থেকে বৈঠক করতে গেলেন, বিএনপি নেতারা বৈঠক করতে গেলেন, প্রধান উপদেষ্টা পদত্যাগের কথা বলছেন এরকম একটি সময়ে, তখন আমরা দেখলাম সেখানে আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া সেই বৈঠকে ছিলেন। যে আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়ার পদত্যাগ দাবি করেছেন বিএনপি থেকে। এবার আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বৈঠক, সেই বৈঠকেও আমরা দেখলাম নিরাপত্তা উপদেষ্টা, যে উপদেষ্টাকে নিয়ে বিএনপি থেকে অনেক সমালোচনা করা হয়েছে। তা কি এটা কি আপনাদের একটা কৌশল যে যাদের বিরুদ্ধে সমালোচনা করবে তাদেরকে সাথে নিয়েই আমরা সমঝোতা করব, এরকম? না, এটাকে আপনি কৌশল হিসেবে যদি না দেখে অন্যভাবে দেখেন যে এরা তো সরকারের পার্ট, গুরুত্বপূর্ণ অংশ আছে মোহাম্মদ সজীব ভুঁইয়া এবং না, কিন্তু আরো তো উপদেষ্টা আছেন। না, Why? আরো ঠিক উপদেষ্টা আছেন, তাকেই কেন কিন্তু রাখতে হবে যাকে নিয়ে সমালোচনা তাকে করছে? রাখলেই অসুবিধাটা কোথায়? বিএনপি তো আপত্তি জানায়নি। এটা সাধারণ জনগণ হয়তো এটা দেখে হয়তো তার কাছে তারা মজা পাচ্ছে, তাদের কাছে ভালো লাগছে, কিন্তু এজন্য কি আপনারা করছেন না, দেখানোর জন্য? আমরা মনে করেছি যে সরকারের যারা অংশ তাদের যে কেউ এই ধরনের আলোচনায় অংশ নিতে পারে। সবাই সরকারের জন্য কাজ করছে, সরকারের যে কার্যক্রমগুলো সবাই রাজনৈতিক দলগুলোর কাছে যখন যার সুযোগ হচ্ছে সে তুলে ধরছেন। এখানে এগুলো কাকতালীয় হতে পারে, এগুলো আপনার এভাবে এটাকে অন্য কোনোভাবে না দেখে আপনি যদি এটাকে একটা স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে দেখেন আমার মনে হয় তাহলে সেটাই ভালো। কারণ আপনি যদি এটা সেরকমই হতো বিষয়টা, যে এটা কৌশল হতো, তাহলে তো সরকারের কৌশলটা কে থাকবেন সাথে এই বিষয়গুলো তো নির্ধারণ করার সময় কোনো আলোচনা নিশ্চয়ই হয় আপনার। অবশ্যই আলোচনা তো হতেই পারে, কিন্তু কে থাকবেন এটা নিয়ে যদি বিএনপির দিক থেকে যদি আপত্তি আসতো তাহলে হয়তো সরকার ভিন্নভাবে মানে আপনারা কি চান যে গিয়ে দেখতো ওখানে বা জানতো তারপর বলতো আমরা এই বৈঠকে যাব না, কেন তিনি আছেন, এরকম একটা মেসেজের পর আপনারা পরিবর্তন করতেন? একটা বৈঠক তো আর এভাবে হয় না যে আসলাম এবং দেখলাম। একটা বৈঠকের আগেও তো নিশ্চয়ই কিছু কথাবার্তা হয়, কিছু আলাপ আলোচনা হয়, স্বাভাবিক কিছু সৌজন্য বিনিময় হয়, কিছু বাক্য বিনিময় হয় যাতে করে বুঝতে পারে। সো এগুলো আসলে স্বাভাবিক একটা প্রক্রিয়া, হয়তো বা ক্ষেত্র বিশেষে। এটা আজিজুল বারী হেলালের কাছ থেকে শুনে নিই। আপনারা এত সমালোচনা করছেন কিন্তু আবার বৈঠকগুলো যখন করেন তখন তো মনে হয় না যে আসলে আপত্তি আছে। এবারও তো তাই দেখলাম। আমি যেটা বলতে চাচ্ছি যে দেখেন এই বৈঠকটা যে কত হিস্ট্রিক্যাল ইভেন্ট, যে এর কত আপনার ইনস আউটস প্রোজ এন্ড কনস, ঠিক আছে, কিন্তু আমি যে প্রশ্নটা করেছি, যে প্রসঙ্গে আছে সেই প্রসঙ্গে একটু থাকি। সেটা আমি উত্তর দিলাম যে ডক্টর ইউনূস সরকার যেটা মনে করেছেন সেটা করেছেন, বিএনপি যেটা মনে করছে সেটা। এখন আমার না, কিন্তু যাদেরকে নিয়ে আপনাদের অভিযোগ, যখন তাদের সাথে বসেন তখন তো আপনাদের জেস্টার দেখে মনে হয় যে কোনো সমস্যা যেন নেই। আমরা তো বলছি ডক্টর ইউনূস সরকারের সাথে, ডক্টর ইউনূসের সাথে ভার্সেস বাংলাদেশের জনগণ, বুঝছেন? এখানে বিএনপির যদি কোনো লিমিটেশনস থাকতো, কিন্তু বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্বে তারেক রহমান বসছেন। সুতরাং আপনি এত ওই সংকীর্ণ দৃষ্টিতে না দেখে আমার একটা বক্তব্য যে আজকে যারা এই বৈঠক বা এই যে স্টলমেটটা যে কেটে গেল, যে পলিটিক্যাল আনসার্টিনিটা কেটে গেল, বাংলাদেশের যে গণতন্ত্র ট্রান্সফরমেশনের জন্য এত লোক জীবন দিল, আত্মদান করলো,
যে গণতন্ত্রের জন্য বাংলাদেশ স্বাধীন হয়ে গেল। 71 সালে কিন্তু গণতন্ত্রের জন্যই বাংলাদেশ স্বাধীন হয়েছে। আপনার যত ডেসপারেটি যাই কিছু বলেন, গণতন্ত্র আকাঙ্ক্ষা থেকেই দেশ স্বাধীন হয়ে গেল। সেই গণতন্ত্র বারবার হোঁচট খেয়েছে। এখন সেই গণতন্ত্র যখন প্রতিষ্ঠা হতে চলেছে, তখন যারা কথা তুলছেন, যারা বিভিন্ন রকম অ্যাম্বিগুইটি তুলছেন, আমার এখন মনে হয়, আমার এখন বলতে হবে যে বাংলাদেশের স্থিতিশীলতা, বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের একটা শক্তিশালী রাষ্ট্রকে এটা কে চায় না? একমাত্র প্রতিবেশী রাষ্ট্র ভারত। আমাদের দেশে এই পরিবর্তনকে ভারত কোনোভাবেই মেনে নেয়নি। সুতরাং আমরা যখন গণতন্ত্র প্রতিষ্ঠা করতে যাচ্ছি, সেই গণতন্ত্র প্রতিষ্ঠার পথে যারা অন্তরায় হবেন এখন যারা এটা সমালোচনা করছে তাদেরকে এখন আপনারা কি আবার ভারতের দালাল বলবেন কিনা? তাহলে কি বলতে হয় না যে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশের জনগণ এগিয়ে আসছে, বাংলাদেশকে একটি শক্তিশালী রাষ্ট্র হিসাবে গড়ে তোলার জন্য এগিয়ে আসছে, স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য এগিয়ে আসে, সেইটা যদি কেউ আনস্টেবল করতে চায়, তাহলে তাকে কি আমি বলবো না তাহলে আপনি প্রতিবেশী রাষ্ট্রের কোনো ব্যাগেজ বহন করছেন? আমি হ্যাঁ। একটা জিনিস অ্যাড করতে চাই। আপনি যখন এই ধরনের বৈঠকগুলো হয়, আমরা কিন্তু পরস্পরকে প্রতিপক্ষ ধরে নিয়ে আলোচনা হয় না। নিশ্চয়ই তাই না। এখানে আলোচনাটা হয় হচ্ছে যেমন আমি যে জানি যে এই বৈঠকের আগেও আরেকটি বৈঠক হয়েছে লন্ডনে। সেরকম হতে পারে, অনেক বৈঠকই হয়। আমি যেটা বলতে চাচ্ছি যে যাদেরকে নিয়ে ভুল বোঝাবুঝির আশঙ্কা থাকে, তারা যদি বৈঠকে উপস্থিত থাকে এবং তাতে যদি ভুল বোঝাবুঝিটা দূর হয়, তাহলে তো সেটা সবার জন্যই মঙ্গলজনক। মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন, বা যৌথ বিবৃতিতেও যেটা বলা হয়েছে, যে সংস্কার এবং বিচারের প্রক্রিয়াতে দৃশ্যমান অগ্রগতি হলে নির্বাচনটা ফেব্রুয়ারির মাঝামাঝি আয়োজন করা যেতে পারে। তো আমরা মনে করি বিচারের কাজটা এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সরকারের ভূমিকা অনেক বেশি, কারণ তদন্ত একটা বিষয় আছে, প্রসিকিউশনের সাক্ষ্য প্রমাণের বিষয়টা আছে। সরকার তার এই দায়িত্বটা পালন করবে, যাতে আপনি কতটুকু আশাবাদী যে এইটা সম্ভব হবে? সংস্কারের ক্ষেত্রে সরকারের ভূমিকা যতটুকু, রাজনৈতিক দলগুলোর ভূমিকা আমি মনে করি তার চেয়ে অনেক বেশি। এখন যেহেতু একটা মাঝামাঝি জায়গাতে আমরা এসেছি, এই সংস্কারের প্রক্রিয়াটা এগিয়ে নিতে গেলে রাজনৈতিক দলগুলোরও কিন্তু দায়িত্বশীলতাটা আরও বেড়ে যাবে, পার্টিকুলারলি বিএনপির। কারণ বিএনপির কথাতে মাননীয় প্রধান উপদেষ্টা বিএনপির অনুরোধে সময়সীমাটা, ওনার চিন্তাভাবনায় যে সময়টা ছিল তার চেয়ে উনি এগিয়ে আনতে রাজি হয়েছেন। সো সবাই যদি যার যার ক্ষেত্রে দায়িত্বশীল থাকতে পারি আমরা, তাহলে আমি মনে করি যে এই সময়সীমার মধ্যেই একটা দৃশ্যমান অগ্রগতি হবে, তাহলে আর নির্বাচনের এই সময় নিয়ে কারোর মধ্যে আর কোনো ধরনের কনফিউশন থাকবে না। কিন্তু যে গতিতে সংস্কার এগোচ্ছে, তাতে করে আপনার মধ্যে কোনো সংশয় আছে? বিএনপি বা অন্যান্য দলগুলো তো সবাই আপনাদের সহযোগিতা করছে, যারা স্টেক হোল্ডার যে গতিতে সংস্কার এগোচ্ছে সেটাকে ধরে নিয়েই কিন্তু এপ্রিলের সময়সীমাটা বলা হয়েছিল। এই গতিটাকে ধরে নিয়ে এখন যেহেতু আমরা আরেকটু এগিয়ে আনতে চাই সবাই মিলে, যদি আমরা এগিয়ে আনতে পারি, তাহলে সেই গতির চেয়ে আরেকটু গতিতে বাড়াতে হবে। বিএনপি কি রেডি কিনা একটু দ্রুত গতিতে সংস্কারে সহযোগিতা করার জন্য? বলছে যে সিমালটেনিয়াসলি সবকিছু চলবে, সংস্কার বিচার সব চলবে, নির্বাচনও হবে, সংস্কার হবে, বিচার হবে। এই ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নেই, কারণ আমরাই তো বলছি নতুন করে একটা রাষ্ট্র তৈরি করতে হবে, পুরনো সব ধ্যান ধারণা চেঞ্জ করে। আমাদের যে 31 দফা আপনি দেখবেন যে সরকার যে 794টি দফা দিয়েছে আমাদের ওই সংস্কার প্রস্তাবে, সবগুলোকে অ্যাকুমুলেট করলে কিন্তু আমাদের 31 দফার মধ্যেই আসে। অর্থাৎ এটা, এবং আমরা বলছি যে 31 দফার ভিতরে আরো কিছু যোগও করা যায়। সেটা তো আছে, 31 দফার তো এখন বাস্তবায়ন করছেন না। 31 দফার যেগুলো আপনারা বাস্তবায়ন করতে চান সেটা আপনারা সরকারকে আমরা অনুরোধ করছি। কিন্তু এখন যে সংস্কার প্রস্তাবনা আছে সেই জায়গাতে আরো দ্রুত গতিতে আপনারা, হ্যাঁ, আমরা সরকারকে বলছি যে আপনারা যাতে দৃশ্যমান হয়, দ্রুত গতিতে করা হয়। যদি বিএনপির সহযোগিতা দরকার, বিএনপি সেই সহযোগিতা করবে। নির্বাচনের পরেও জুলাই চার্টার জুলাই আসছে, এই ব্যাপারটা তো মোটামুটি আমরা নিশ্চিত, এটা ঘোষণাও দেওয়া হয়েছে এবং সেটা আসছে। তো আপনারা বিচারের ব্যাপারটা যেটা বলছেন যে বিচারের অগ্রগতি হলে, তো বিচারের অগ্রগতি এটা সরকার কিভাবে করবে? সেটা তো আসলে সম্পূর্ণ আদালতের বিষয়। না, বিচারিক প্রক্রিয়াতে তো সরকারের কিছুটা ভূমিকা থাকে। যেমন সরকারের প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা জানি আরো কিছু ট্রাইব্যুনাল করার কথা ছিল, 10 মাস পার হয়ে গেছে, আরো ট্রাইব্যুনাল কিন্তু করা হয়নি। সেটা আছে, যেমন সরকারের তদন্তকারী সংস্থাগুলো তো সরকারি তদন্তকারী সংস্থা, পুলিশ যারা তদন্ত করে, তাদেরকে আরও গতিশীল করা, যাতে দ্রুত তারা তাদের তদন্ত শেষ করতে পারে, বা সাক্ষ্য প্রমাণ জোগাড় করা, এগুলো প্রসিকিউশনের কাজ। তাদেরকে সাক্ষ্য প্রমাণে আপনারা এতদিনে কতটুকু করতে পেরেছেন বলে আপনি মনে করেন? আমাদের দিক থেকে মাননীয় প্রধান উপদেষ্টা কিন্তু একটা জিনিস
বারবার বলেছেন যে উনি চান এই বিচারটা যেন মানে একেবারে চূড়ান্ত রকমের স্বচ্ছ একটা বিচার হয়, যাতে কোনো অবস্থাতেই এই বিচার নিয়ে কেউ প্রশ্ন তুলতে না পারে। যদি স্বচ্ছতার ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করার জন্য প্রয়োজনে কিছু সময়ও নিতে হয়, তাহলে উনি সেই সময়টা নিতে রাজি আছেন। আর বিচারটা তো এটা তো একটা দীর্ঘ প্রক্রিয়া, বিচারের একটা দৃশ্যমান বিচারটা শেষ হতে হবে এরকম কোনো কথা কিন্তু দৃশ্যমান, এই দৃশ্যমান একটা দৃশ্যমান বলতে অগ্রগতি। কতটুকু বিচার হলে আমরা বলবো যে দৃশ্যমান বিচার সম্পন্ন হয়েছে? এখানে অনেকগুলো মামলা হয়েছে, এর মধ্যে কিছু মামলা তো একদম ওপেন শার্ট কেস, যেগুলোতে আমরা সবাই দেখেছি আসলে কিভাবে ঘটনাগুলো ঘটেছে। তো সেগুলোর যদি কিন্তু চোখের দেখাটাই শেষ দেখা না, তথ্য প্রমাণের ভিত্তিতে এটা আদালতে উপস্থাপন করতে হবে এবং আদালতে প্রমাণ করতে পারবে। তো সেটা যদি সম্ভব হয় তাহলে আমরা আশা করছি, আমরা এই আশাটা তো নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের আশা, যে কিছু রায় হয়তো কিছু মামলার রায় হয়তো আমরা দ্রুতই হয়তো দেখতে পাবেন। মুবাশ্বের হাসান, আমি আপনার কাছে একটু জানতে চাই যে দৃশ্যমান বিচারের জন্য যে গতিতে এখন এগোচ্ছে, আপনি কি মনে করেন যে ফেব্রুয়ারির আগেই আমরা সেই বিচারের দৃশ্যমান বিচারটা আমরা দেখতে পাবো? এখন আজাদ ভাই তো বলছে দৃশ্যমান বিচারক অগ্রগতি, কিন্তু উনি তো কোনো ইন্ডিকেটর দিল না। দৃশ্যমান তো এখনো তো অদৃশ্য না, বিচার তো দৃশ্যমান, কিন্তু ইন্ডিকেটর গুলা কি? আর এগুলা ইন্ডিকেটর তো মনে হয় আমাদের তিনি একটু আভাস দিয়েছেন যে অ্যাটলিস্ট কয়েকটা বিচারের রায় এসে যাওয়া। আচ্ছা, তাহলে তো নিশ্চয়ই ভালো। কারণ বিচার তো একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, এরপরে আপিল আছে, এরপরে কিভাবে প্রোগ্রেসটা হবে এই জিনিসগুলো তো অনেক সময় লাগবে। বাট ওনারা যদি সেট করে রাখেন যে কিছু কিছু নিশ্চয়ই ওনাদের প্ল্যান আছে, কিছু পার্টিকুলার কেসের বিচারিক রায় তারা দিবেন, দেওয়ার পরে আপনার ইলেকশনের দিকে যাবেন, তাইলে ওই জিনিসগুলো নিশ্চয়ই ক্লিয়ারলি কমিউনিকেট করা হয়েছে লন্ডনে, আমার যেটা ধারণা। এবং আমার মনে হয় অবশ্য একটু ভুল বুঝতেছে, সেটা হলো রায় দেওয়া তো আসলে সরকারের কাজ না, সরকার দায়িত্বের মধ্যে এটা পড়ে না। রায় আদালতই দিবেন, কিন্তু সরকারের কাজ হচ্ছে বিচারের প্রক্রিয়াটাকে ফ্যাসিলিটেট করা, একটা রায় যাতে আসে সেজন্য তদন্ত কাজটা যত দ্রুত সম্ভব শেষ করা, এবং যে প্রসিকিউটর যারা কাজ করছেন তারা যেন দ্রুত সেটা সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালতে অভিযোগটা প্রমাণ করতে পারেন, সেই ব্যাপারে প্রসিকিউশন টিমটাকে সহযোগিতা করা। সরকারের পক্ষ থেকে এই চেষ্টাটা অব্যাহত আছে, আমরা বিশ্বাস করি যে সামনে এটা আরও গতিশীল হবে। আচ্ছা মুবাশ্বের, আমি এবার আরেকটি কথা আপনাকে বলি, সেটা হচ্ছে যে নির্বাচনের দিকে আমরা এগোচ্ছি এবং নির্বাচনের পরে এর আগে যে জুলাই চার্টার আমরা পাবো, সে জায়গা থেকে কিছু সংস্কারের প্রস্তাব থাকবে, সেই সংস্কারগুলো বাস্তবায়িত হবে, আগামী ইলেক্টেড গভর্নমেন্ট সেটা করবে। আপনি কতটুকু আশাবাদী যে নতুন বাংলাদেশ বিনির্মাণের যে ক্ষেত্র প্রস্তুত হচ্ছে, আমরা কি আসলেই পাবো কিনা সেরকম একটি গণতান্ত্রিক? মানে আমি তো আশাবাদী মানুষ, আমি তো সেই কবে থেকে আশা করেছিলাম হাসিনা আপনার পালাবে। তো ওই আশা তো পূরণ হয়েছে। তো আমি আশা রাখি যে এই জুলাই সনদ যেটা, এই সনদটার একটা একটা শোনা যাচ্ছে যে কিছুটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট থাকতে পারে, এবং বিএনপি এবং ছাত্র এনসিপির মধ্যে বা অন্যান্য যারা পলিটিক্যাল পার্টি আছেন কোনো মতানৈক্য হলেও হতে পারে, আমি এখনো ডিটেল জানি না। ওটা জুলাই সনদটা যখন প্রকাশ করা হবে তখন আমরা জানতে পারবো আসলে কতটুকু কি। যদি একমত থাকেন, আমার মনে হয় যে জুলাই সনদটা গুরুত্বপূর্ণ আমাদের এই জুলাই আগস্টের যে অভূতপূর্ব যে গণ অভ্যুত্থান, এই অভ্যুত্থানের ইতিহাসকে দলিল হিসাবে রাখার জন্য, রাষ্ট্রের জন্য, এবং সামনের যেই ইয়াং জেনারেশন তাদের ইতিহাসের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দলিল। বাট আমি আশা করবো যে এটা একটা এক ধরনের কনসেনসাস এবং কোঅপারেশনের মধ্যে দিয়ে যাবে, এবং ওই জায়গাটার মধ্যে যদি আমরা দেখি যে কনফ্লিক্ট কম হয়, তাহলে উই শুড বি হোপফুল যে ইলেকশনের দিক সময়টাও আপনার আমরা লেস কনফ্লিক্টিং ওয়েতে এগিয়ে যাব। ধন্যবাদ আপনাকে। আজিজুল বারী হেলাল, আমি আপনার কাছে একই বিষয় জানতে চাইব। আপনি জানেন যে আপনাদেরকে এটা সবসময় শুনতে হয় এবং আমরা বলবো এটা, যে তিন জোটের যে রূপরেখা ছিল এরশাদ পতনের পরে, সেখানে যে প্রস্তাবনাগুলো ছিল, শাহাবুদ্দিন সরকার কিছু সংস্কারের প্রস্তাব করেছিলেন, সেগুলো কিন্তু পরবর্তীতে বিএনপি ক্ষমতা এসে বাস্তবায়ন করেনি। একই ঘটনার পুনরাবৃত্তি যে আগামীতে ঘটবে না, সেই বিশ্বাস মানুষ কেন পাবে? আমি একটু বলি, এটা একটা মানে ভুল ইতিহাস। যারা তিন জোটের রূপরেখাটা ফুল পড়বেন এবং কী কী বাস্তবায়ন হয়নি সেটা দেখবেন। আমি দেখলাম যে তিন জোটের রূপরেখা কী ছিল, আমি সংক্ষেপে যদি বলি যে এরশাদ পদত্যাগ করে ক্ষমতা মওদুদকে দিবে, মওদুদ
সেই ক্ষমতাটা দিবে বিচারপতি শাহাবুদ্দিনকে। বিচারপতি শাহাবুদ্দিন ক্ষমতা মানে নির্বাচনের পরে তিনি আবার তার স্বপদে ফিরে যাবে, যেটা আর কি মানে ঠিক ছিল না। এইটা ছিল মূল 3 জোটের রূপরেখা। এর সাথে কি ছিল যে রেডিও টেলিভিশনের স্বায়ত্তশাসন। এখন রেডিও টেলিভিশনের স্বায়ত্তশাসন তখন কী ছিল, এখন কী ছিল, এই বিষয়ে আমি কোনো বক্তব্য দেব না। রেডিও টেলিভিশনের স্বায়ত্তশাসনটা সবসময় যে মান্য করা হয়েছে এটা ঠিক না, কিন্তু মানুষ খালি বলে যে 3 জোটের রূপরেখা বিএনপি মানেন, বরঞ্চ এই 3 জোটের রূপরেখা এটা ছিল বিএনপি যেটা মেনেছে সেটা হলো 3 জোটের রূপরেখায় ছিল না যে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট, ছিল প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট আমরা উত্তরাধিকার সূত্রে বহন করেছিলাম। বিএনপি বরং একটা ব্রেক থ্রু আনলো যে পার্লামেন্টারি সিস্টেমে আনলো। সুতরাং এই 3 জোটের রূপরেখা মানেনি বিএনপি। এই সংস্কার তখনকার যে সংস্কারগুলো প্রস্তাবনা ছিল সেটা নিয়ে আমরা একদিন কথা বলবো তাহলে। আর জুলাই চার্টার আপনি কথা বলছেন, জুলাই চার্টার একটা স্যাটাসাইড বিষয় আমি এখন দেখলাম যে একটা মীমাংসিত বিষয়, প্রায় মীমাংসিত সব কিছু না হলেও। আবার সেই জুলাই যে আমরা বললাম যে আমরা সবাই যে প্রস্তাব, সরকার যে প্রস্তাবগুলো দিয়েছে, যেসব প্রস্তাবে আমরা ঐক্যমত, সেই ঐক্যমতগুলো জুলাই চার্টারে থাকবে, এবং যেগুলো ঐক্যমত হবে না সেগুলো আমরা নির্বাচনী ম্যানিফেস্টোয় দিব, জনগণ উইল জাজ ইট। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি বললেন যে জুলাই চার্টারকে আরও কিছু সমৃদ্ধ করার জন্য আরও কিছু বিষয়ে একমত হওয়া যায় কিনা। সুতরাং এটা নিয়ে তো মানে নতুন করে তর্ক তোলার কিছু নেই। সেজন্য আমি বলছি এই যে নতুন করে তর্ক তোলা, নতুন করে বিতর্ক তোলা, নতুন তর্ক এবং বিতর্কের ফলে কিন্তু শেখ হাসিনা বা স্বৈরাচারের সমস্ত অপবাদ লুকিয়ে গেছে, সে ষড়যন্ত্রের সুযোগ পেয়েছে। আবার যদি তর্ক তোলা শুরু করেন যে জিনিসটা স্যাটাসাইড, তখন মনে হবে যে আপনি কারো না কারো ব্যাগেজ বহন করছেন, এটা কিন্তু ঠিক। ধন্যবাদ আপনাকে। শেষ করে দিতে হবে। আমি আজাদ মজুমদার, আমি আপনার কাছ থেকে আসলে লাস্ট কথাটা জানতে চাই যে আসলে জুলাই সনদের ব্যাপারে যে আশা আছে, আপনি কতটুকু আশাবাদী এবং যেভাবে এগোচ্ছে, আমি একটুখানি আগেও আমি আপনাকে একই কথা বলেছিলাম, কিন্তু এখন যে বিষয়টা যেমন আরও কিছু বিষয়ে এগ্রিড হবার যে প্রস্তাবনা আছে সেটা যদি না হয়, একটি দল যদি আসলে তাদেরও 31 দফায় একটা সংস্কার প্রস্তাব আছে, তারা যদি সেখান থেকে খুব বেশি সরে না যায় সেক্ষেত্রে কী হবে একটু শুনবো। আর তার আগে আপনি আমাকে বলবেন যে আপনারা ব্রিটেনের প্রধানমন্ত্রীর সাথে দেখা করার কথা ছিল যখন যান, এটা জাতীয় দৈনিকেও এসেছে যে আপনারা সেখানে প্রধানমন্ত্রী স্টামারের সাথে দেখা করবেন, তখন কিন্তু আপনারা কেউ প্রটেস্ট করেননি যে আমাদের এই বৈঠকটি নির্দিষ্ট হয়নি, সুনির্দিষ্ট কোনো বৈঠক করা নেই। কিন্তু এরপর যাওয়ার পর আমরা দেখলাম যে আপনারা প্রধানমন্ত্রীর কোনো স্ক্যাজুল পেলেন না এবং প্রথমে একটি ভুল বার্তাও এলো যে তিনি দেশেই নেই। এই ঘটনাটি কেন ঘটলো? ধন্যবাদ আপনাকে। প্রথমত এই মিটিংটা কখনোই চূড়ান্ত ছিল না। এ ধরনের একটা মিটিং হবে এটা আলোচনায় ছিল, এবং এই আলোচনাটাতে ব্রিটেনের যারা কর্মকর্তা, তাদের রাষ্ট্রদূত আছেন এখানে, তারাও কিন্তু জানিয়েছেন যে এই মিটিংটার একটা সম্ভাব্য সূচিও কিন্তু নির্ধারণ করা হয়েছিল, এবং এই সম্ভাব্য সূচির প্রেক্ষিতেই কিন্তু আমরা হয়তো আশাবাদী ছিলাম যে এই মিটিংটা হবে। এবং যখন ওখানে আমরা পৌঁছানোর পরে মিটিংটা যখন আমরা দেখছি যে মিটিংটার সময়সূচি চূড়ান্ত হচ্ছে না, তখন আমরা নানা জায়গায় যোগাযোগ করলাম যে মিটিংটার আসলে এই সম্ভাব্য সূচিটা আপনার কে তৈরি করেছিলেন? সম্ভাব্য সূচি তো যতভাবে তৈরি করেছে বাংলাদেশের ব্রিটেনের বাংলাদেশ হাই কমিশন এবং ঢাকাস্থ ব্রিটিশ হাই কমিশন, তাদের মধ্যেই যোগাযোগটা ছিল, এবং তাদের কোনো পক্ষ থেকেই কিন্তু, বিশেষ করে ব্রিটেনের পক্ষ থেকে কিন্তু একবারও বলা হয়নি যে এই মিটিংটা হবে না। মিটিংটা হবে, তারা সম্ভাব্য একটা সময় প্রধানমন্ত্রীর কাছ থেকে বের করার চেষ্টা করছেন, এটা হলো তাদের দিক থেকে বক্তব্য ছিল। কিন্তু যখন আমরা একটা সময় এসে যখন আমরা দেখছি যে মিটিংটা হওয়াটা খুব ডিফিকাল্ট, তখন আমরা যখন জানতে চাইলাম মিটিংটা কেন হবে না, তখন পর্যন্ত আমাদেরকে কিন্তু ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কিন্তু নিশ্চিত করে কিন্তু বলেনি যে মিটিংটা হবেই না। যদি মিটিংটা হবেই না বলতো, তাহলে কিন্তু আমরা সরাসরি গণমাধ্যমকে জানিয়ে দিতাম যে মিটিংটা হচ্ছে না। কিন্তু যেহেতু তারা বিষয়টাকে নিশ্চিত করেনি, আমাদের পক্ষে বোঝা একটু কঠিন ছিল যে আসলে কেন হচ্ছে না। আমি আসছি, আমাদের লাইন অফ কমিউনিকেশনে একটু দুর্বলতা ছিল, এটা স্বীকার করতে কোনো ভুল নেই। বিশেষ করে আমরা যখন প্রেস উইংয়ে আমরা যখন কথা বলেছি, আমরা সরাসরি ওই যেটা কমিউনিকেশনের ক্ষেত্রে এখানে সিজার আছে মোবাশ্বের, ও খুব ভালো এই বিষয়গুলো বোঝে। কমিউনিকেশনের ক্ষেত্রে ডাইরেক্টলি যদি আপনি হর্সেস মাউথ থেকে যদি শোনেন তাহলে সবচেয়ে ভালো হয়, তাহলে আপনি মেসেজটা খুব ক্লিয়ারলি দিতে পারেন। আমরা আনফর্চুনেটলি সেটা সরাসরি তাদের কাছ থেকে না শুনে আমরা যখন সংবাদ সম্মেলনে যাই তার আগেই ব্রিটেনের সংসদ সদস্যদের একটা প্রতিনিধি দল এখানে এসেছিলেন, এবং তাদের একজন
আপনার বলেছেন যে উনি সম্ভবত কানাডায় আছেন। আমরা ওনার কথাটাকেই একটি আসলে দেশের আস্থায় নিয়ে প্রধানমন্ত্রী দেশে নেই, এটি আমি কেউ আমি বলবেন এটা আমি কিভাবে বিশ্বাসযোগ্য আসলে? আমি তো প্রথমেই স্বীকার করে নিলাম যে আমাদের লাইন অফ কমিউনিকেশনে দুর্বলতা ছিল। আমরা ওই ব্রিটেনের এমপিদের কাছ থেকে না শুনে আমরা আমাদের সরাসরি তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জবাবের জন্য আরেকটু অপেক্ষা করলে ভালো হতো। আমরা যে জবাবটা পরদিন সকালে তাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার কাছ থেকে পেয়েছি, তখন উনি স্পষ্টভাবে ব্যাখ্যা করেছেন যে এই মিটিংটা কেন ডিফিকাল্ট। তারপর তো আমরা আমাদের ভুল স্বীকার করেছি, আমাদের বক্তব্য আমরা আমাদের দিক থেকে যে ভুলটা হয়েছে। আপনি যেটা বলছেন যে তারা যেখানে লাইন অফ কমিউনিকেশনে দুর্বলতা ছিল আমি বুঝতে পারছি, কিন্তু যিনি কমিউনিকেট করেছেন তাকে তো এটা বলা হয়েছিল যে আমরা সম্ভাবনা আছে, নেই এটা তো বলেনি। তাহলে সম্ভাবনা থাকলেও তিনি সময় কেন দিলেন না? আপনাদের বিশ্লেষণ কি, আপনারা কি না, মনে করছেন? যিনি আপনার পরবর্তীতে কমিউনিকেট করেছেন তিনি আমাদেরকে জানিয়েছেন যে উনি ব্রিটেনের প্রধানমন্ত্রী নিজেই ওনার অভ্যন্তরীণ ইস্যুতে ব্যস্ত হয়ে পড়েছেন। ওনাদের জাতীয় বাজেট ছিল আচ্ছা। এবং বাজেটের কারণে ওনাকে ওনার এমপিদের অনেক প্রশ্নের জবাব দিতে হচ্ছিল, যে কারণে এই মিটিংটা সময় আমাদের শেষ অনুষ্ঠান পর্যন্ত শেষ তিনি করে বের দিতে করতে হবে। পারছেন না। মোবাশ্বের হাসান, আপনি যদি 1 মিনিটে এই বিষয়ে কিছু বলেন। আমি শুনতে পাইনি আপা, ও, আমরা দুঃখিত। কথা বলছিলাম প্রধান উপদেষ্টার ব্রিটেনের প্রধানমন্ত্রীর সাথে সম্ভাব্য সাক্ষাৎ করা নিয়ে, যে ওনার দেখা করার কথা ছিল কিন্তু সেই বৈঠকটি হয়নি, বইটা নিয়ে এক ধরনের ধোঁয়াশা সৃষ্টি হয়েছে, আপনি জানেন। না, অবশ্যই এটা তো আসলে আমার কাছে আমি বাইরে থেকে আমার কাছে মনে হয়েছে যে প্রধান উপদেষ্টার অন্যতম উদ্দেশ্য ছিল তারেক রহমানের সাথে মানে ওই মিটিংটা করা। আমার কাছে মনে হচ্ছে ওটা ছিল প্রধান কারণ বা অন্যতম প্রধান কারণ, যদিও এটা সরকারিভাবে স্বীকার করা খুবই কঠিন। আজাদ ভাই তো এটা বলতেই পারবেন না, কিন্তু আমার কাছে এটা এই ছাড়া আমি অন্য কোনো রিজন আমি দেখছি না। কারণ ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে যদি তার মিটিং করার কথা থাকতোই, তাহলে এটা তো আপনার উনি গেলেন, তারপর ওনাকে ফোন করে বললেন যে আপনার সময় আছে কিনা, ইউনূস সাহেব আসছেন, দেখা করে, এইভাবে তো করার কথা না। তো নিশ্চয়ই এটা ফরেন মিনিস্ট্রি জানতো। এবং আমার কাছে মনে হয় যে অন্যতম প্রধান কারণ যেটা ছিল যে দেশের সংকটটাকে কোনোভাবে এড়ানো যায় কিনা এ ব্যাপারে মিটিংটা করা, এবং এটাই ছিল আচ্ছা, অন্যতম প্রধান ধন্যবাদ কারণ। এটা ধন্যবাদ আমার আপনাকে। অ্যানালাইসিস, আমি ধন্যবাদ ভুল আপনার হতেও পারি। আজিজুল বারী হেলাল, আপনি যদি 30 সেকেন্ডসে কিছু অ্যাড করতে চান। যে আমার বক্তব্য এটা, দেখেন, সত্য সবসময় পরিস্ফুটিত হয়, আর অর্ধসত্য কিন্তু মিথ্যার থেকেও ভয়ঙ্কর, তাই না? তা আচ্ছা, এই মুবাশ্বের ভাই যেটা প্রবাদ বাক্য বললেন, দিয়ে আমরা শেষ করে দিই আজকে। মুবাশ্বের ভাই যেটা বললেন যে প্রধান উদ্দেশ্য হলো আমাদের এই বৈঠকটা জাতির প্রয়োজনে, রাষ্ট্রের প্রয়োজনে, সেটাকে অন্য কিছু দিয়ে লুকাচাপা করলে কিছু তো ডিফিকাল্টিজ হবেই, এবং এতে কিন্তু বর্তমান আচ্ছা, এই অন্তর্বর্তী সরকারের সুনামও যে কিছু প্রশ্ন দিয়ে ঘাটতি শুরু পড়ে। করেছিলাম সেই অর্থাৎ স্বস্তিটা থাকুক, এই স্বস্তিটা টেকসই হোক, এই শুভকামনা নিয়ে আজকের মতো শেষ করছি। প্রিয় দর্শক, বিদায় নিচ্ছি আজ। দেখা হবে আগামীকাল ঠিক রাত 10টায়। ভালো থাকুন সবাই।